সবাইকে নমস্কার। আমি শুভজিৎ স্যার আরও একটা নতুন ভিডিওতে WBPSC ওয়ালা চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। এই ভিডিওটা গভর্নমেন্ট জবের স্যালারি, বেসিক পে কোথা থেকে কোথায় যেতে পারে তার সম্পূর্ণ আপডেট নিয়ে, এবং এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের গভর্নমেন্ট জব করার প্রতি যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা কয়েক গুণ বেড়ে যাবে। তার কারণ স্যালারিতে বিশাল হাইক আসতে চলেছে। হ্যাঁ, পুরো তথ্যটা ভালো করে শুনবে, যেভাবে আমি অ্যানালিসিস করছি সেই তথ্যগুলো ভালো করে শুনবে। আশা করি আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। দেখো, গভর্নমেন্ট জব তুমি কেন করবে? একটা সিকিউর লাইফ এবং তার সঙ্গে সঙ্গে একটা স্যালারিরও ব্যাপার আছে। এবার তুমি যেখানে প্রাইভেট জব করো বা প্রাইভেটে যেখানেই তুমি কাজ করো, সেখানে যদি স্যাটিসফ্যাকশান আসে, যারা নতুন গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি, সেখানে স্যাটিসফ্যাকশান আসলে সেখানে কাজ করবে। যদি মনে করো যে না, সেখানে স্যাটিসফ্যাকশান আসছে না, আমাকে গভর্নমেন্ট জবই করতে হবে, তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্য রামবান হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ভিডিওতে যে তথ্য আমি দেব এবং যে জিনিসগুলো আমি দেখাবো, সেইগুলো দেখার পরে আশা করি তোমাদের চাকরি করার, মানে সরকারি চাকরি করার, কেন্দ্রীয় সরকারি চাকরি, মেনলি কেন্দ্রীয় সরকারি চাকরি, এইটা করার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যাবে। তার কারণ হচ্ছে থাম্বনেলে তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে আগে যেটা বেসিক পে 2016 সালে যে 7th পে কমিশন এসেছিল, সেখানে যে বেসিক পে 18,000 টাকা ছিল, সেইটা বেড়ে নাকি 69,000 টাকা, 69,000 রুপিস হতে চলেছে। এরকম একটা কথা চারিদিক শোনা যাচ্ছে। এবার আদপে কি এত হবে নাকি এর থেকে কম হবে, সেটাই আমি এই ভিডিওতে অ্যানালিসিস করব। প্রথমে তোমাদের একটা কমিটি বা একটা বোর্ডের নাম বলি, যেই কমিটির নাম হচ্ছে JCM, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। এদের কাজটা কি? এরা হচ্ছে এমপ্লয়ি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী তারা এবং সরকার, এদের মধ্যে একটা ইন্টারমিডিয়েটের কাজ করে বা এদের মধ্যে সংযোগ স্থাপন করে। কীরকম সংযোগ? যে এরা মোটামুটি নিজেদের তরফ থেকে একটা দাবি জানায় বা একটা রিপোর্ট পেশ করে যে না, যে লাস্ট যে পে কমিশন হয়েছিল, 7th পে কমিশন, সেখানে ছিল 18,000 টাকা। এবার লাইফস্টাইল মানুষের চেঞ্জ হচ্ছে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের বেসিক পেটা বাড়াতে হবে। আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এরকম পে কমিশন আসে। 2006-এ ছিল, 2016-তে হয়েছে, 2026-এও হবে। তো এরা হচ্ছে সেই ইন্টারমিডিয়েটের কাজটা করে, যে আমাদের এমপ্লয়ি নাম্বার বর্তমানে এত এবং এমপ্লয়ীদের এই অ্যামাউন্টের বেসিক পে দিতে হবে, এই একটা রিপোর্ট বা এই একটা তথ্য সরকারের কাছে পেশ করে। সরকার সেই তথ্য মানে দেখে এবং সেটাকে পুরোপুরিভাবে অ্যানালিসিস করে তারা তাদের মতো করে স্যালারিতে হাইক করে বা বেসিক পে বাড়িয়ে দেয়। এবার এরা যে তথ্য দেবে বা এরা যে, মানে তথ্য মিনস হচ্ছে এরা যে দাবিটা করবে, সরকার সেই দাবি শুনতেও পারে, সরকার সেই দাবি নাও শুনতে পারে, তো সেটা বৈঠকের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে ফিক্সড হবে। তার মানে এই যে কমিটি, এই কমিটির রিপোর্টটা দেখো, এপ্রিল 14, 2026। আমি যে কথা বলছি বা যে তথ্যগুলো তোমাদের দেবো, সেই তথ্যের রেসপেক্টে এইটা হচ্ছে প্রুফ, এইটা হচ্ছে কমিটির রিপোর্ট। তো কমিটির রিপোর্টে কমিটি কি বলছে একবার তোমাদের একটু 5 নম্বর পেজে নিয়ে যাই, যেখানে কমিটির যেটা বক্তব্য একবার একটু দেখে নাও। কমিটির বক্তব্যটা হচ্ছে মোটামুটি এই রকম। কমিটির বক্তব্যটা এইখানে, এইগুলো তোমাদের লাগবে না। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এটা 5 নম্বর পেজটা কোথায়? এইটা। এ দেখো, প্রপোজড লেভেল, ভালো করে শোনো, আমি জবের নামগুলো বলছি। প্রপোজড লেভেল, পে স্কেল 1, এক্সিস্টিং লেভেল 1। স্যার লেভেল 1-এর জব কোনটা? একটা করে এক্সাম্পল দিই, গ্রুপ ডির পোস্ট, আরআরবি গ্রুপ ডি। তো আরআরবি গ্রুপ ডির পোস্টে এক্সিস্টিং পে ম্যাট্রিক্স বেসিক পে কত আছে? 18,000 টাকা। ঠিক আছে? প্রপোজড মিনিমাম অফ দ্য প্রপোজড 8th সিপিসি পে স্কেল বাই অ্যাপ্লাইং 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টর জিনিসটা কি? সোজা কথায় বললে ফিটমেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে যে আগে বেসিক পে কত ছিল আর এখন বেসিক পে কত হচ্ছে তার কত গুণ, মানে 18,000-এর
3.83 গুণ হচ্ছে আমাদের 69,000 টাকা, মানে 18,000 ইন্টু 3.83 করলে তুমি 69,000 পাবে। লাস্ট 2006 সালে যেটা আমাদের বেসিক পে ছিল, আমরা দেখাবো 7,000 টাকা। সেখান থেকে 2016 সালে 7th পে কমিশন আসার পরে সেই বেসিক পে হয়েছে 18,000 টাকা, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 এর মতো ছিল মোটামুটি। তো সেইটা বেড়ে 3.83, এটা কমিটি দাবি করছে, এটা সরকার যে পুরোপুরিভাবে মেনে নিয়েছে বা এটা যে হবেই এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তোমরা কমেন্টে বলবে যে তোমাদের বক্তব্য কি, যে সরকার কি এই দাবি মেনে নেবে, কেন্দ্রীয় সরকার কি এই দাবি মেনে নেবে এবং মেনে নিয়ে কি 69,000 করবে নাকি এর কম করবে এবং কত করতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সেটা তোমরা বলবে। তো গ্রুপ ডির লেভেল যেটা বেসিক পে 18,000 টাকা ছিল সেটা 69,000 টাকা থেকে শুরু হবে। তুমি ভাবো কোথায় যেতে পারে। পে স্কেল 2, লেভেল 2 এর জব কি, এলপির জব, টেকনিশিয়ানের জব, এগুলো লেভেল 2। রেলওয়ের কথা বললে এলপির জব, টেকনিশিয়ানের জব, এগুলো লেভেল 2, যার এক্সিস্টিং ছিল 21,700 টাকা এবং সেটা বেড়ে হবে 83,200 টাকা। পে স্কেল 3 যেটা পে লেভেল 3 এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে লেভেল 3, তো আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে 29,200 টাকা ছিল, সেটা হবে 1,12,000 টাকা। মানে 3 লেভেলেই তোমার বেসিক পে 1,12,000 টাকা পার হয়ে যাচ্ছে। তারপরে তো বিভিন্ন অ্যালাউন্স, এইচআরএ, তোমার ট্রাভেলিং অ্যালায়েন্স আছে, এনএ আছে, ডিএ আছে, এগুলো সব নিয়ে এই স্যালারি কোথায় যাবে তার কোনো ঠিক নেই, যদি এটা মেনে নেয়। আবারও বলছি, যদি এটা মেনে নেয় তবেই, না মানলে নয়। আচ্ছা, পে লেভেল 4, 5, 6 যেটা তোমরা জানো যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, যার মধ্যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তোমার স্টেশন মাস্টার, ঠিক আছে, গুডস গার্ড, এই যে লেভেলের পোস্টগুলো আছে 4, 5, 6 এর জন্য 92,300টা, সরি 35,400টা যেটা লেভেল 4, সেটা আছে আমাদের 1,35,000 যাবে বেসিক পে, 47,600 যাবে 1,82,000 টাকা, এবং লেভেল 6 56,000 যাবে 2,15,000 টাকা। যেরকম এনটিপিসিতে স্টেশন মাস্টার হচ্ছে লেভেল 6 এর পোস্ট, সামনে এনটিপিসির এক্সাম আসছে, ভাবতে পারছো তো কোথায় স্যালারি লেভেল যাবে। বেসিক পে হচ্ছে এটা হচ্ছে তাদের দাবি। তো রিয়েলিটি বা রিয়েল ফ্যাক্ট আমরা জাস্ট দেখছি, একের পর এক আমরা দেখব। তো ক্যান বি রিটেন্ড বাই ইউজিং দ্য ফিটমেন্ট ফ্যাক্টর 3.83, বলছে ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করে এই স্যালারি লেভেলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কেন স্যার এইটাকে কেন ওরা এত এই জিনিসটা দাবি করছে, তার পেছনে তার কারণ হচ্ছে যে কমিটি চাইছে, ঠিক, কমিটি চাইছে যে ইন্ডিয়াকে, এই যে কোথায় গেল 8 নম্বর পেজে আমরা যাই, 8 নম্বর পেজে গেলে জিনিসটা দেখতে পাবে। আচ্ছা, 8 নম্বর পেজে যাই। আচ্ছা, ইন্ডিয়াকে এরা চাইছে, ভালো করে দেখো, ইন্ডিয়া ইজ কারেন্টলি র্যাঙ্কড 4th ইন গ্লোবাল জিডিপি। গ্লোবাল জিডিপিতে ইন্ডিয়া র্যাঙ্ক 4th উইথ অ্যান ইকোনমি ভ্যালুড অ্যাট 4.3 ট্রিলিয়ন অ্যান্ড গ্রোয়িং অ্যাট অ্যারাউন্ড 6.5, এবং ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু বিকাম দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি বাই 2027। 2027-এর মধ্যে ইন্ডিয়াকে থার্ড লার্জেস্ট ইকোনমি বানানোর প্ল্যান চলছে। তো তাই জন্য আমাদের ইকোনমিক গ্রোথ করতে হবে, জিডিপি গ্রোথ করতে হবে, তাই জন্য স্যালারি লেভেলকে এইখানে নিয়ে যেতে হবে। জিডিপি লাইকলি টু ক্রস 5 ট্রিলিয়ন, মানে 4.3 ট্রিলিয়ন থেকে 2027-এর মধ্যে 5 ট্রিলিয়ন কে ক্রস করাতে হবে, এবং গ্রোথ প্রজেক্টেড 6.2% 2025 অ্যান্ড 6.3% 2026। ঠিক আছে, কম্পারেটিভলি চায়না 4%, ইউএসএ 1.8%, গ্লোবাল অ্যাভারেজ 2.8%। এইটা হচ্ছে জেসিএম এর মোটামুটি বক্তব্য। এটা একটা 51 পাতার পিডিএফ, টোটালটা তোমাদের দরকার নেই, যেটুকু দেখানোর দরকার যে কোন লেভেলের জন্য কি স্যালারি হতে পারে, ঠিক আছে, তো সেইটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। কোন লেভেলের স্যালারি কীরকম হতে পারে সেটা হচ্ছে এটা। এবার কথা হচ্ছে যে এইটা কি সত্যি সত্যি গভর্নমেন্ট মেনে নেবে, তার পেছনে জেসিএম কতগুলো রিয়েলিটি বা কতগুলো ফ্যাক্ট বলেছে, সেই ফ্যাক্টগুলো এবার আমরা এক এক করে একটু দেখে নিই। এই ডেটাটাকে একটু তোমাদের দরকার, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফ্যাক্ট কি বলেছে জেসিএম, বলছে যে ভাই 2006 সালে যখন আমাদের ষষ্ঠ পে কমিশন এসছিল বা 6 পে কমিশন এসছিল, সেই 6 পে কমিশন অনুযায়ী ন্যূনতম বেতন 7,000 টাকা ছিল। 2016 সালে, তার মানে এর 10 বছর পরে 7 পে কমিশন এসছে। এই 7 পে কমিশনে
7,000 টাকাটা বেড়ে হয়েছে 18,000 টাকা। 7,000 টাকাটা বেড়ে হয়েছে 18,000 টাকা, যেখানে 15 মানে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল কত 2.57, যেটা বললাম, মানে 7,000-এর সঙ্গে 2.57 গুণ করলে তুমি এটা পাবে। আচ্ছা, তো ভারতে প্রতি 10 বছর অন্তর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়। এবার বর্তমান পদক্ষেপ যেটা ফাইনাল মেমোরেন্ডাম, যেটা তোমাদের আমি দেখালাম, জেসিএম, যেটা জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, যারা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে গভর্নমেন্টের সঙ্গে সরকারি এমপ্লয়ীদের মধ্যে, ঠিক আছে, বলছে যে এটা একটা নন স্ট্যাটিউটরি প্ল্যাটফর্ম, একদমই ঠিক। এবং এটা কোনো সাধারণ কর্মী ইউনিয়ন নয়, এরা সরাসরি সরকারের সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে ভাই। এইটা হচ্ছে দর কষাকষি, মানে সিম্পল কথা বলতে গেলে, তুমি যখন দোকানে একটা মাল কিনতে যাও, ঠিক আছে, তুমি একটা রেট বলবে, দোকানদার একটা রেট বলবে, তারপর আবার তুমি একটা রেট বলবে, তারপর দোকানদার আবার একটা রেট বলবে। এবার তোমার যদি সত্যি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দুজনের মধ্যে নেগোসিয়েশন করে একটা মধ্যস্থতায় এসে তারপর একটা রেট ফিক্সড হবে। এইখানে ব্যাপারটা হচ্ছে পুরোপুরিভাবে তাই। এই যে ফিটমেন্ট ফ্যাক্টর 3.83-র কথা বলছে, এটা শুনতে মানে 3.83 মানে প্রায় 4 গুণ আমাদের বেসিক পে বাড়ছে। এটা হচ্ছে জেসিএম দাবি করেছে, এটা 100% গভর্নমেন্ট এই দাবি মেনে নেবে না। গভর্নমেন্ট এখান থেকে নেগোসিয়েশনে আসবে এবং এখান থেকে স্যালারি কমবে, বেসিক পে কমবে, ঠিক আছে। কিন্তু এরা যদি প্রথমেই একটা লো লেভেল থেকে স্টার্ট করে তাহলে হয়তো গভর্নমেন্ট সেটাই মেনে নেবে, ঠিক আছে। তো ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 যেটা কমিটি পেশ করেছে রিপোর্টে বা দাবি জানিয়েছে, সেটা একদমই ঠিক, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে হবে যে বাস্তবতায় জিনিসটা কি আসে। তো বলছে যে 69,000 টাকা নেপথ্যের লজিক, যেটা নিড বেস ফর্মুলা অনুযায়ী তারা দিয়েছে। মানে আমি ওই মেমোরেন্ডামটাকে টোটাল অ্যানালিসিস করে যেটা দেখলাম, যে এখন মানুষের লাইফস্টাইল যেরকম বা মানুষ যে ধরনের লাইফস্টাইল লিড করে, হ্যাঁ, দেখনদারিতাতে এখন মানুষ বিশ্বাসী, তো জানোই একটা মানে কি বলবো, সফিস্টিকেটেড লাইফস্টাইল লিড করে, যেখানে খাদ্য লাগবে, বস্ত্র লাগবে, বাসস্থান লাগবে। এই তিনটে তো আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, মানে নেসেসারি জিনিস। তার সঙ্গে লাক্সারি জিনিস আছে আরও, ঠিক আছে। লাক্সারি জিনিস মানে হচ্ছে ক্লথিং ঠিকঠাক লাগবে ভাই, প্রত্যেক মাসে একবার করে শপিং মলে গিয়ে ভালো জামা কাপড় কিনতে হবে, কোথাও অনুষ্ঠান থাকলে নতুন জামা কাপড় কিনতে হবে, একটা জামা দুবার পরা যাবে না। এই যে চিন্তাভাবনা মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার যুগে যে একজন আরেকজনকে ফলো করছে, ভালো জিনিস ফলো করছে না, ঠিক আছে, ওর এইটা আছে মানে আমারও এইটা লাগবে, ও ভালো আছে আমারও ভালো থাকতে হবে, বা সামনে দেখাবে যে মানে আমি ওকে লাইক করি, হ্যাঁ, বা আমি ওর ভালো চাই। অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে। আমি একটা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা লেখা পোস্ট করেছিলাম, যেটা মানে একদম 100% ট্রু কথা, যে অসুস্থ হলে একবার বোঝা যাবে যে কোন শকুনের ভাগাড়ে তুমি অবস্থান করছো, ঠিক আছে। একটা লোক, দুটো লোক ছাড়া হাসপাতালের বাইরে কেউ বসে থাকবে না। যাই হোক, তো এইগুলো রিয়েলিটি। তো মানুষের নিত্য নতুন চাহিদা দিন দিন বাড়ছে, শিক্ষা, স্বাস্থ্য, অতিরিক্ত খরচ, জীবনযাপনের উপযোগী বেতন, এই জিনিসটা একসঙ্গে করলে, ঠিক আছে, একটা স্যালারি যদি কারোর মানে 20-22 হাজার টাকা হয়, তাহলে তার পক্ষে কখনোই এই লাইফস্টাইল লিড করে প্লাস সেভিংস করা সম্ভব নয়। তাহলে আমাকে স্যালারি লেভেল সেই জায়গাতে থাকতে হবে যাতে করে কিনা আমি একটা ভালো লাইফ লিড করতে পারি। আজকে ধরো যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা প্রাইভেটে যারা জব করছে, তারাও কিন্তু একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের থেকেও ভালো লাইফস্টাইল লিড করে, ঠিক আছে। স্যালারিটা সেই লেভেলে থাকতে হবে, এবং সরকারি চাকরি করার বা তার প্রস্তুতি নেওয়ার মানে প্রথম ক্রাইটেরিয়া বা মোটিভেশন বা ড্রাইভিং ফোর্স যা বলো, সেটা হচ্ছে স্যালারি ভাই। স্যালারি দেখে গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেবে। তুমি একটা চাকরি করতে চাইছো বা তুমি একটা এক্সাম দিতে চাইছো, যেই এক্সাম বা যেই পোস্টের স্যালারি সেই লেভেলে, তোমাকে সেইভাবেই খাটতে হবে, আদারওয়াইজ হবে না। তো ওই জন্য বলছে যে 15তম অর্থ কমিশন দ্বারা সমর্থিত নিড বেস মিনিমাম ওয়েজ ফর্মুলা ফ্যামিলি ইউনিট, শুধুমাত্র একজন কর্মীর নয়, পুরো পরিবারের, ধরো বউ বাচ্চা আছে, তো সে তো একার জন্য এই জিনিস করবে না, এইটা মাল্টিপ্লাইড বাই 3 করো, তাহলে মানে 3 জনের জন্য এই জিনিসটা লাগবে। সে একা খাচ্ছে না, 3 জনের খাবার, সে একা বাস করছে না, 3 জন এই বাড়িতে বাস করবে, তাহলে সেই রকম রুম লাগবে, 3 জনের জামা কাপড় লাগবে, বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করতে হবে, বাচ্চার দিকে ভালো টিউশন মাস্টার থেকে শুরু করে বই খাতা কাগজ কলম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কত খরচা। তো সেই খরচা মেনেই একটা জায়গাতে জিনিসটাকে ফিট করা হয়েছে, যে শুধুমাত্র টিকে থাকার বেতন নয়, লিভিং ওয়েজেস সেই জিনিসটাকে নিশ্চিত করা।
ঠিক আছে। 7th পে কমিশন অনুযায়ী ন্যূনতম বেতন যেটা আমাদের 18,000 টাকা ছিল, সেই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, মূল ফোকাস সাধারণ বেসিক পে বৃদ্ধি, নিট বেস ফর্মুলা আংশিক প্রয়োগ করা হয়েছে এবং ন্যূনতম বেতন এখানে 69,000 টাকা 3.83, যেখানে ফ্যামিলি ইউনিট এইচআরে যারা রেন্টে থাকে, ধরো বাড়ি ভাড়া দিয়ে থাকে, তো আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো এলাকাতে, মানে আমাদের কলকাতায় ধরো একটা 2 BHK ফ্ল্যাট ভাড়া দিতে গেলে মোটামুটি 10-12,000 টাকা পার মান্থ ভাড়া লাগে ঠিকঠাক জায়গাতে। তাহলে আমি সেই রকম স্যালারি না পেলে আমার পক্ষে সেই 12,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকা সম্ভব নয়। একটা ভালো জায়গাতে ফ্ল্যাট কিনতে গেলে 30 লাখ, 40 লাখ, 50 লাখের কমে কোনো গল্প নেই। ঠিক আছে, আজকালকার দিনে ওই 7-8-10 লাখ টাকাতে ফ্ল্যাট হয় না কোনো, বা জমিও হয় না। ঠিক আছে, তুমি যদি একটা ভালো জায়গাতে থাকতে চাও, ভালো লাইফস্টাইল লিড করতে চাও, তো তোমাকে সেই লেভেলের স্যালারি হতে হবে। ঠিক, এইটাই জেসিএম মেনলি বলতে চেয়েছে, যে সরকারের কাঁধে জোড়া অর্থনৈতিক চ্যালেঞ্জ পড়বে। এবার দেখো সরকার এই জিনিস মেনে নেবে কি নেবে না সেটা তো সরকারের ওপরে। 2024-এ ভোট হয়েছে, 29 সালে আবার ভোট আছে, তো 29-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সরকারের সেই জায়গাতে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক, এইটা যদি করে, এইটা করলে কি হবে, বর্তমান কর্মী লাখ লাখ কর্মী আছে, এক্স্যাক্ট ডেটাটা আমার কাছে নেই যে কতজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, পেনশনভোগী এক ধাক্কায় এত বেতন বাড়ালে সরকারের কোষাগারে বিপুল আর্থিক বোঝা চাপবে এবং লক্ষ লক্ষ কোটি টাকার ধাক্কা। একদমই ঠিক। মুদ্রাস্ফীতি, হাতে বেশি টাকা থাকলে বাজারে মানুষের চাহিদা বৃদ্ধি পাবে, জিনিসের দামও বৃদ্ধি পাবে, ইনফ্লেশনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, এগুলো তো একটার সঙ্গে আরেকটা আসবেই। এবার দেখো 2026-এ তো 8 পে কমিশন আসবেই, মানে বাড়বে তো ঠিকই, এবার বেড়ে 69,000-এ যাবে কিনা সেইটা নিয়ে এখনো পর্যন্ত কিছু সিউরিটি নেই, বা গভর্নমেন্টের তরফ থেকেও কিছু আসেনি। তো এইটাতে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে, অবশ্যই এই সিদ্ধান্তের যে এফেক্ট, সেই এফেক্টটা 2029-এ লোকসভা নির্বাচনে পড়বে। ঠিক আছে, এটা পড়বেই, কারণ মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, সেই এমপ্লয়ীদের একটা বিরাট অংশ তো ভোট দেবে, মানে সবাই ভোট দেবে, তাদের যে ভোট, সেই ভোটটা কিন্তু নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের খেপিয়ে লাভ নেই, তো ওরা কিন্তু একটা ভোট ব্যাংক, অবশ্যই তাই। ঠিক আছে, তো এই ভোটের যে দিকটা, এই ভোটের দিকটাও এখানে মাথায় রাখতে হবে। তো অর্থনীতিতে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, কেন্দ্রীয় সরকার বেতন বৃদ্ধি করবে, রাজ্য কর্মচারীরাও, ভালো করে দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের যদি ডিএ বাড়ে, ঠিক বেসিক পে বাড়ে, সেখানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, আমাদের বেঙ্গলের অবস্থা জানোই, তো সঙ্গে সঙ্গে বা তার সাথে সাথে রাজ্য কর্মচারীরাও সমতা বজায় রাখতে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট এবং আন্দোলন শুরু করবে। ফ্যাক্ট, এটা করবেই করবে, কারণ সেন্ট্রালের ডি আর স্টেটের ডি এর মধ্যে পার্থক্য কত জানো, দেখতেই পাচ্ছ। প্রাইভেট সেক্টর মেধা বা ট্যালেন্ট ধরে রাখার জন্য আজকালকার দিনে প্রাইভেট সেক্টর স্কিল দেখে, যার স্কিল আছে তার ডিগ্রি না থাকলেও হবে ভাই। এখনকার দিনে ওই মার্কশিট আর কেউ দেখে না, তোমার হাতে স্কিল আছে, তুমি প্রফিসিয়েন্ট, তোমাকে কোম্পানি রেখে দেবে। এটা ফ্যাক্ট কথা, তুমি যে কোম্পানিতেই কাজ করো, সেই কোম্পানিতে তোমাকে দরকার, এই জিনিসটা তোমাকে প্রুফ করাতে হবে যে কোম্পানির তোমাকে দ্বারা চলবে না। তো স্কিল বা ট্যালেন্ট ধরে রাখতে গেলে প্রাইভেট কোম্পানিগুলোকেও বেঞ্চমার্কিং করে বেতন বাড়াতেই হবে। তার মানে একটার সঙ্গে আরেকটা কীরকমভাবে রিলেটেড দেখো, বাজারে টাকার যোগান বাড়বে, ভোগ বাড়বে এবং শেষমেশ আর্থিক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি দুই ঘটবে। ঠিক আছে, এইটা একটা আরেকটার সঙ্গে পুরোপুরিভাবে রিলেটেড। ওকে, ব্যাপারটা হচ্ছে তাই। এবার যেটা আমি বলছিলাম যে এইটা একটা মানে দাবি করা হয়েছে বা রিপোর্ট পেশ করা হয়েছে, গভর্নমেন্ট কখনোই এত বা এই ফিটমেন্ট ফ্যাক্টর মানবে না। হ্যাঁ, এটি মূলত একটি নেগোসিয়েশন টেকনিক, মানে ব্যাপারটা এই, ধরো তোমার বাড়িতে কাজ করতে এসছে একজন লোক, ধরো তোমার কল ছাড়াই করতে হবে, তুমি স্কিল নাও, তুমি পারবে না, সে বলবে যে আমাকে এত টাকা লাগবে, তো তুমি সেই টাকা তো তাকে দেবে না, তার থেকে কমাবে। তো ব্যাপারটা তাই, এটা নেগোসিয়েশন টেকনিক, ইচ্ছে করেই বড় দাবি রাখা হয়েছে যাতে দরাদরি করার পর মাঝামাঝি আসা যায়। ঠিক আছে, এবার বিশেষজ্ঞদের মতে, যেটা যারা ইকোনমিস্ট আর কি, ঠিক তাদের অ্যানালিসিস থেকে দেখা যাচ্ছে 3 থেকে 3.5, মানে 3.5 গুণ বাড়তে পারে, মানে মোটামুটি 3 ধরে রাখতে পারো। মানে 3 হলে কত, 18,000 লেভেল 1-এর বেসিক পে হলে 18 থেকে 54, যেটা 69,000, ওটা ধরো 50,000 বা 54,000 এর কাছাকাছি হয়তো আসতে পারে, হয়তো বলছি, এটাকে একদম ফুল অ্যান্ড ফাইনাল ধরার কিছু নেই, হয়তো আসতে পারে। সম্ভাব্য ন্যূনতম বেতন 40 থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে। ঠিক আছে, তো ইতিহাস ঘাটলে দেখা যায় ষষ্ঠ এবং সপ্তম পে কমিশনে সম্পূর্ণ দাবি না মেনে একটি নিয়ন্ত্রিত বৃদ্ধি বা কন্ট্রোল ইনক্রিজ ঘটিয়েছিল, মানে 6 পে কমিশন এবং 7 পে কমিশন অনুযায়ী।
তো এই হলো মোটামুটি আমাদের অ্যানালিসিস। তো এইটা দেখে আশা করি বুঝতে পারলে যে কীরকম জায়গাতে বা কী রেটে জিনিস বাড়তে পারে বা কমতে পারে। মোটামুটি একটা বাংলাতে ভালো তথ্য পাওয়া গেল। তো ভাই, রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আছে, হ্যাঁ, সেই পরীক্ষাগুলোকে ভালো করে দাও, কারণ 2026-এই 8 পে কমিশন আসছে, ঠিক আছে? এবং এটার এফেক্ট কিন্তু আমাদের মানে কি বলবো, ওই সরকারি চাকরি যেটা স্টেট গভর্নমেন্টের চাকরির ওপরেও আসবে 2026-এর পর। একটা পরিবর্তন যদি আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে আসে, তো সেই ক্ষেত্রে এর মধ্যেও কিন্তু এই ব্যাপারটা আসবে, এটাকে মাথায় রেখো। ওকে, তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আমাদের প্রত্যেকটা ব্যাচ, আলাদা আলাদা ব্যাচ তো আছেই। আরআরবি গ্রুপ ডির জন্য যারা ফুল প্রিপারেশন নিতে চাইছো 2026-এর, তাদের জন্য তুফান এক্সপ্রেস ব্যাচ মাত্র 899-এ ফুল প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? যারা সিজিএল এর প্রিপারেশন নিতে চাইছো, অফিসার্স ব্যাচ 1199, ঠিক বাংলাতে এসএসসি সিজিএল এর টায়ার 1 এবং টায়ার 2 দুটো কভার করা হবে। মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লার্কের ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসছে, ফুল নোটিফিকেশান ভোটের পরেই আসবে, ঠিক আছে? সেখানে 899-এ আমাদের ব্যাচ আছে। ওকে, ঠিক আমাদের প্রাইস এই রেঞ্জেই থাকে, এর থেকে বেশি হয় না। ওকে, এবং আরআরবি এলপি সিবিটি 1 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা লেভেল 2 এর জব, ঠিক আছে, যার কথা বলছিলাম, তো এটা 899-এ আছে। আইডিওর ব্যাচ, তার নোটিফিকেশান ভোটের পরেই আসবে। ইন্ডিকেটিভ তো অনেক দিন আগে চলে এসছে, ফুল নোটিফিকেশান ভোটের পরেই আসবে এটা। আর যদি এই সমস্ত ব্যাচ একসঙ্গে এক জায়গাতে পেতে চাও, তো তার জন্য অপরাজিত 2.0 মহাপ্যাক, যেটা 3999 বা 4000 টাকাতে তুমি সাবস্ক্রিপশান নিতে পারবে। যতদিন তোমার সাবস্ক্রিপশান থাকবে, তার মধ্যে যে যে ব্যাচগুলো লঞ্চ হবে সব এই অপরাজিত 2.0-র মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানো, এবং তোমাদের বক্তব্য, তোমাদের কি মনে হচ্ছে, কত থেকে কতর মধ্যে জিনিস মোটামুটি যেতে পারে, সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানো। আমি সেই হিসেবে অ্যানালিসিস করে দেখব, বা তোমাদের বক্তব্য, তোমাদের দাবিও শুনবো, ঠিক আছে? 2026-এ কি চেঞ্জ হবে কি হবে না, আমাদের মানে রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে কি চেঞ্জেস হবে, সরকার পরিবর্তন হবে কি না, বা এই বেতন বৃদ্ধি এটা কতটা স্টেটের ওপরে বা স্টেট গভর্নমেন্টের ওপরে কতটা চাপ ফেলতে পারে, সেইটা নিয়ে তোমাদের যার যা বক্তব্য আছে সেই বক্তব্য কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? তো মোটিভেশন, পয়সা ইকুয়াল টু সরকারি চাকরি। সরকারি চাকরি করার মোটিভেশনই হচ্ছে পয়সা, আর কিচ্ছু না, ঠিক আছে? ওই সরকারি চাকরি আমার স্বপ্ন, এইসব বাদ দাও ভাই, রিয়েলিটিতে আসো। পয়সা যেখানে বেশি দেবে তুমি সেখানে যাবে, সিম্পল কথা। আজকালকার দিনে দাঁড়িয়ে সেই লাইফস্টাইল লিড করতে গেলে তোমাকে সেই পয়সা ইনকাম করতে হবে, তাছাড়া হবে না। ওকে ভাই, চলো, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। জয় হিন্দ।